চেয়ারম্যান এমপিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে বলছেন রুমিন ফারহানা। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বলছেন ইসি। অটো চালককে মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা। এবং সর্বশেষ জানাবো, খুনি হাসিনার নির্বাচন কমিশন মানি না বলছে এনসিপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চেয়ারম্যান এমপিদের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে বলছেন রুমিন ফারহানা। সংসদ সদস্য কিংবা চেয়ারম্যান থাকাকালীন তাদেরকে বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হবে এমন আইন করতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি নিজে কখনো আমার চিকিৎসা দেশের বাইরে করাইনি, আমার বাবা মার চিকিৎসাও আমি দেশের বাইরে করাইনি। সুতরাং কেউ যদি বলে থাকে বাংলাদেশে ভালো চিকিৎসা হয় না, এটা অত্যন্ত অন্যায় কথা। তারা বাংলাদেশের চিকিৎসা নেন না, নিতে চান না, সে কারণেই তারা বাংলাদেশের চিকিৎসা সম্বন্ধে খুব ভালো জানেনও না। হ্যাঁ, আমাদের কিছু জায়গায় কিছু বিচ্যুতি আছে। চিকিৎসকদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একজন ডাক্তারকে আপনি 20,000 টাকা বেতন দিয়ে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা তাকে পরিশ্রম করাবেন, তখন সেই ডাক্তারের কাছ থেকে ভালো সেবা আপনি পাবেন না, সেটাই স্বাভাবিক। চিকিৎসা একটি টিম ওয়ার্ক। ডাক্তাররাই কেবল চিকিৎসা দেন না, এর সাথে নার্স এবং টেকনিশিয়ানরাও জড়িত। এর সাথে আমাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা কী ধরনের যন্ত্রপাতি দিয়ে হচ্ছে সেগুলোও জড়িত। সার্বিকভাবে এই জিনিসগুলোর মান যদি ভালো না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই চিকিৎসা অত বেশি ভালো হবে না। আমাদের ডাক্তারদের সংখ্যা অপ্রতুল, নার্সের সংখ্যা অনেক কম। অদক্ষ এবং স্বল্প নার্স দিয়ে আপনি কিভাবে স্বাস্থ্য আশা করেন বিশ্বমানের? অদক্ষ এবং স্বল্প নার্স দিয়ে আপনি কিভাবে আশা করেন বিশ্বমানের স্বাস্থ্যসেবার? আগামী অর্থ বছরের স্বাস্থ্য খাতের বাজেট কমানোর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে যে বাজেট হতে যাচ্ছে সেখানে স্বাস্থ্য খাতে 2,500 কোটি টাকার বাজেট কমানো হয়েছে। স্বাস্থ্য খাতে 35টি প্রকল্প বাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পগুলোর সাথে কেনাকাটা এবং অবকাঠামো জড়িত। এই প্রকল্পগুলোতে দুর্নীতির কিংবা অপচয়ের সুযোগ আছে, তাই এই প্রকল্পগুলো বাদ দেওয়া হয়েছে। এই যে 2,500 কোটি টাকা বরাদ্দ থেকে বাদ দেওয়া হচ্ছে, এই টাকাকে চিকিৎসকদের বেতন, নার্সদের দক্ষতার উন্নয়ন, টেকনিশিয়ানদের আরও বেশি ট্রেন করতে ব্যবহার করতে পারতে না? আপনাদের প্রকল্প ব্যয় কমাতেই হলো। তিনি আরও বলেন, রাজনৈতিক এবং অরাজনৈতিক সরকার যারাই আসুক না কেন ক্ষমতায়, আমাদের স্বাস্থ্য খাতের বাজেট জিডিপিতে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন হয়ে থাকে, 0.78%। এমনকি 1% না, জিডিপির 1% ও আমরা স্বাস্থ্য খাতে ব্যয় করি না। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বলছেন ইসি। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বা পরে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও বলেন, দল ও প্রার্থী নির্বাচনী প্রচার বিধিমালা এবং ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে বৈঠক করেছি। দুটোই বিশদভাবে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে উল্লেখ করে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সংশ্লিষ্ট কমিটি এই নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে। তবে সংস্কার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছে, অপরাপর সংশোধনের বিষয় আছে। ততদিন পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করা লাগতে পারে এই জিনিসগুলো চূড়ান্ত করার জন্য। তবে নীতিগত অনুমোদন হয়েছে নীতিমালার খসড়া, আচরণ বিধিমালার সঙ্গে সংস্কার কার্যক্রম জড়িত। সেটা হলেই এটা চূড়ান্ত করা হবে। এনসিপির আন্দোলন নিয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ কথা বলেছেন। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। স্থানীয় নির্বাচন তারা আগে চাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সিকোয়েন্স কোনটা আগে হবে কোনটা পরে হবে এটা পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কমিশনের হাতে নাই। সরকারি সিদ্ধান্ত নেবে কোন নির্বাচন আগে হবে বা পরে হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করা। কমিশনের নিরপেক্ষতা নিয়ে এনসিপির তোলা প্রশ্নের প্রেক্ষিতে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের উপর মন্তব্য করতে চাই না। নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। আমরা কোনো আইনের বলে কাজ করেছি। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের অনুচ্ছেদ 50, স্থানীয় নির্বাচন আইনের 54 ধারা, পৌরসভা নির্বাচনের বিধি 54, উপজেলা নির্বাচন বিধিমালার 56, ইউপি নির্বাচনের বিধি 54, এই সবগুলোতে বলা আছে নির্বাচন দরখাস্তে কাদের পক্ষভুক্ত করা যাবে। সেখানে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো আইন নাই। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, যদি কেউ দরখাস্ত করে থাকেন, নির্বাচন কমিশনকেও একটি পক্ষ বানান। কিন্তু আইনে যেহেতু নাই, আমরা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ফাইল ঘেঁটে দেখার চেষ্টা করেছি যে কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা।
আমরা এমন কোনো নজির পাইনি। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়ার বা আপিল করার সুযোগ আইন আমাদের দেয়নি। প্রচার ইসির তত্ত্বাবধানে আনার বিষয়ে আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, এটাও অনুমোদন হয়েছে, নীতিগতভাবে অনুমোদন হয়েছে, চূড়ান্ত করতে আরেকটু সময় লাগবে। অটো চালককে মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা। মানিকগঞ্জের সাবেক ছাত্রদল নেতাকে চাঁদা দিতে অস্বীকৃতি করায় এক সিএনজি চালিত অটোরিকশা চালককে পিটিয়ে আহত সহ তাকে প্রকাশ্যে থুতু ফেলে তা চাটানোর অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার সিএনজি চালক মোহাম্মদ অন্তর মিয়া স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাবেক ছাত্রদল নেতা নবীনের ব্যক্তিগত অফিসে ঘটনাটি ঘটে। সংশ্লিষ্ট সূত্র মতে, পট পরিবর্তনের পর থেকে বাসস্ট্যান্ড এলাকায় পরিবহনের একাংশ নিয়ন্ত্রণ করেছেন তিনি। তার নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিবহন থেকে চাঁদা আদায়, পরিবহনের সিরিয়াল বাণিজ্য এবং পরিবহন সংগঠনের নামে জিপি আদায়, তার এর কাজের জন্য তিনি গড়ে তুলেছেন শক্তিশালী বাহিনী। জানা গেছে, দীর্ঘদিন ধরে সিএনজি চালক অন্তরকে চাপ দিয়ে আসছিল নবীনকে 10,000 টাকা চাঁদা দিতে হবে। এরই জের ধরে 18 মে তাকে ফোন দিয়ে পরদিন সকাল 10টার ভেতর চাঁদার টাকা নিয়ে তার ব্যক্তিগত অফিসে আসতে বলেন। পরদিন সময় মতো চাঁদার টাকা নিয়ে উপস্থিত না হওয়াতে তাকে পুনরায় ফোন দিয়ে গালমন্দ করা হয় এবং সিএনজি মালিককে সঙ্গে নিয়ে অফিসে দেখা করতে বলেন। দুপুর 1:30টার সময় সিএনজি মালিক সহ চালক অন্তর নবীনের অফিসে উপস্থিত হন। ঠিক সময় অনুপস্থিত এবং চাঁদার টাকা না দেওয়ায় নবীন এবং তার অনুসারীরা চালক অন্তরকে বেধড়ক মারধর করেন এবং এক পর্যায়ে থুতু ফেলে চালক অন্তরকে দিয়ে তা চাটান। এরপর তিনি পানি দিয়ে গিলে খাওয়ান। ভুক্তভোগী সিএনজি চালক অন্তর মিয়া বলেন, মাঝে মধ্যেই আমার কাছে চাঁদার টাকা দাবি করে। আমি নিম্ন আয়ের মানুষ, ভাড়ার গাড়ি চালাই। আমার পক্ষে এত টাকা একসাথে দেওয়া সম্ভব না। ঘটনার দিন আমাকে তার অফিসে ডেকে নিয়ে লোকজনের সামনে হাত বেঁধে রড দিয়ে বেধড়ক পিটুনি দেয়। 2.5 ঘন্টা পর আমাকে নবীনের অফিস থেকে ছাড়লে আমার মালিক হাসপাতালে ভর্তি করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি মালিক ওমর ফারুক বলেন, আমার ড্রাইভারকে 2 ঘন্টা ধরে বেধড়ক মারধর করেছে। তাদের হাত পা ধরে মাফ চাইছি, বলেছি প্রয়োজনে আর আমি ব্যবসা করব না, তাকে ছেড়ে দেন। আমার অনুরোধ উপেক্ষা করে লোহার রড দিয়ে বেধড়ক পিটুনি সহ উপস্থিত সবার সামনে অন্যের মুখের থুতু চেটে খাওয়ানো হয়। অভিযোগের বিষয়টি অস্বীকার করে মোহাম্মদ নবীন বলেন, পরিবহনের সিরিয়াল নিয়ে অন্য চালকদের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব সমাধানের জন্য তাকে অফিসে ডাকা হয়েছিল মাত্র। অন্যান্য শ্রমিকদের উপস্থিতিতে বিষয়টা মিটমাট হয়েছে। তার বাইরে অন্য কিছু হয়ে থাকলে তার জন্য তিনি দায়ী নন। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদিন কায়সার বলেন, দল থেকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, পরিবহন কিংবা অন্য কোনো জায়গায়ও দলের কোনো নেতাকর্মী যদি অনৈতিক কাজ করে তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। ঘটনার সত্যতা যাচাই করে ওই ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। খুনি হাসিনার নির্বাচন কমিশন মানি না, বলছে এনসিপি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ বলেন, খুনি হাসিনার নির্বাচন কমিশন মানি না, মানব না। এই কমিশন ফ্যাসিবাদী কমিশন, অবৈধ কমিশন, আমরা মানব না। মোহাম্মদ আতাউল্লাহ বলেন, অবিলম্বে কমিশনকে পদত্যাগ করতে হবে। এটা সিন্ডিকেটের কমিশন, এই খুনি হাসিনার কমিশন মানব না। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। ধানমন্ডি শাখার প্রতিনিধি জিকরুল হাসান বলেন, ইসি কাঠামো সংস্কার হয়নি, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আমরা বসে থাকবো না, নিশিরাতের কমিশনকে চাই না। সমাবেশ থেকে বর্তমান কমিশনকে খুনি হাসিনার কমিশন আখ্যা দিয়ে ভেঙে দেওয়ার দাবি তোলা হয়েছে। পাশাপাশি স্থানীয় নির্বাচনের দাবি তোলা হয়েছে। একই সঙ্গে ইশরাক হোসেনের বর্তমান বিষয়ে সমালোচনা করা হয়েছে। ফ্যাসিবাদের কমিশন মানি না, মানব না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।